আসসালামু আলাইকুম। হুমায়ুন নামা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস 'হিমু'। আজ তৃতীয় এবং শেষ পর্ব। টেলিফোন করার জায়গা পাচ্ছি না। গ্রিন ফার্মেসি বন্ধ। কম্পিউটারের নতুন একটা সার্ভিস সেন্টার হয়েছে, ওদের টেলিফোন আছে। গেলেই টেলিফোন করতে দেয়। সার্ভিস সেন্টারটিও বন্ধ। এসেছি তরঙ্গিনী স্টোরে। নতুন ছেলেটা আমাকে দেখেই বলল, টেলিফোন নষ্ট। মিথ্যা বলছে বোঝাই যাচ্ছে। বলার সময় মুখের চামড়া শক্ত হয়ে গেছে। সে মনে হয় আগে থেকেই ঠিক করে রেখেছিল আমাকে দেখলেই বলবে টেলিফোন নষ্ট। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, গোটা দশেক টাকা দিলে কি ঠিক হবে? বললাম তো, নষ্ট। আপনার চাকরি কতদিন হয়েছে? তা দিয়ে আপনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করছি। মুহিব এসেছিল এর মধ্যে? না। ওর ঠিকানা জানেন? না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা দিয়ে কি করবেন? ছেলেটা কঠিন গলার স্বর বের করছে। একে বিরক্ত করতে ভালো লাগছে। কি করে আরো রাগিয়ে দেওয়া যায় তাই ভাবছি। আপনাদের এই দোকান খোলে কখন? খামাখা পেছাল পারতেছেন কেন? সওদা করার থাকলে সওদা করেন, নয়তো যান গিয়া। আপনার ঠিকানা তো এখনো বললেন না। আরে দুত্তরি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বল পয়েন্ট কলম আছে? দেখান দেখি। সে একটা কলম সামনে রাখলো। তাকে দেখে মনে হচ্ছে কলম দিয়ে খোঁচা মেরে সে যদি আমার চোখ গেলে দিতে পারত তাহলে খুশি হতো। দাম কত? 10 টাকা। বাংলাদেশি বল পয়েন্ট না? হুম। এগুলো 3 টাকা করে বাইরে বিক্রি হয়। আপনার এখানে 10 টাকা কেন? আপনি বাইরের থেকে কিনেন। আমি আপনার এখান থেকে কিনতে চাচ্ছি। 3 টাকার জিনিস বেশি হলে 4 টাকা হবে, তার চেয়েও বেশি হলে 5 টাকা হবে। 10 টাকা কেন? দাম বেশি ঠেকলে নিবেন না। মানিব্যাগ খুলে আমি আমার শেষ সম্বল 10 টাকার নোটটা দিয়ে 3 টাকা দামের বল পয়েন্ট কিনে বের হয়ে এলাম। টাকার সন্ধানে যেতে হবে। মাসের প্রথম তারিখে ফুপা আমাকে 400 টাকা দেন। শর্ত একটাই, আমি কখনো তার বাসায় যেতে পারবো না। তার ছেলে বাদল যেন কখনো আমার দেখা না পায়। ফুপার ধারণা আমার প্রভাবে বাদলের সর্বনাশ হচ্ছে। বাদলকে বাঁচানোর একমাত্র উপায় আমার কাছ থেকে দূরে রাখা। 2 মাস ফুপার কাছ থেকে টাকা নেওয়া হয়নি। ফুপার অফিস ঘরে শীতকালেও এয়ার কুলার চলে। এয়ার কুলারের বিজবিজ আওয়াজ না হলে বোধহয় তার মেজাজ আসে না। কেমন আছেন ফুপা? ফুপা ফাইল থেকে মুখ না তুলে বললেন, ভেতরে আসো। অনেকদিন দেখা হয় না। তোমাকে তুই করে বলতাম না তুমি করে বলতাম ভুলে গেছি। ভালো আছো? জি। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে তুমি জেলে আছো। তোমার মতো লোক দীর্ঘদিন বাইরে ঘুরে বেড়াতে পারে না। এক সময় না এক সময় তাদের জেলে ঢুকতে হয়। এর মধ্যে পুলিশ ধরেনি তোমাকে? হুম। হ্যাঁ। আমি অবশ্যই বাদলকে বলেছি তুমি জেলে আছো, তোমার 1 বছরের সাজা হয়েছে। না বললে তোমার খোঁজ বের করার জন্য অস্থির হয়ে পড়তো। আমি কি বসবো ফুপা? ফুপা বিস্মিত হয়ে বললেন, অনুমতি নিচ্ছ কেন? বসো। আপনার অফিসে ঢুকলে নিজেকে অফিসের একজন কর্মচারী বলে মনে হয়। আপনাকে মনে হয় বড় সাহেব। সামনে বসতে ভয় লাগে। ফুপা খুশি হলেন। ফাইল সরিয়ে আমার দিকে তাকালেন। তোমার টাকা আলাদা করে রেখেছি। থ্যাঙ্কস ফুপা। নাও, খাম দুটো রাখো। 400 করে 800 আছে। খাম পকেটে ভরলাম। ফুপা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি ইচ্ছা করলে আমার অফিসে কাজ করতে পারো। এন্ট্রি লেভেল অফিসারের একটা পোস্ট খালি হয়েছে। আমরা অ্যাডভার্টাইজ করব না। অ্যাডভার্টাইজ করলে সামাল দেওয়া যাবে না। তুমি চাইলে আজই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে। বেতন কত ফুপা? বেসিক 3,000 প্লাস 40% হাউস রেন্ট, 200 কনভেনিয়েন্স, 300 মেডিকেল। হিসেব করো কত হলো? জটিল হিসেব আমাকে দিয়ে হবে না ফুপা। তবে আমি খুব ভালো একজন লোক দিতে পারি। ভেরি অনেস্ট। তোমার কাছে তো আমি লোক চাইনি। তা চাননি। তবু হাত যখন আছে তখন বললাম, আমার জানা মতে তার মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। এর উপর আমি 800 টাকা বাজি রাখতে পারি। এই টাকাটাই আমার সম্বল। আপনি যদি এমন কাউকে পান যে ওই লোকটার মতো, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে 800 দিয়ে দেব। ফুপা চুরুট ধরাতে ধরাতে বললেন, কি আছে লোকটার যা অন্য কারণ নেই?
সে তার বাড়ির সামনে একটা আম গাছ দেখতে পায়। যদিও সেখানে কোনো আম গাছ নেই, কোনোদিন ছিলও না। সে পরিষ্কার আম গাছ দেখে, গাছে পাখি বসে থাকতে দেখে, পাখির কিচিরমিচির শব্দ শুনতে পায়। ফুপা বিস্মিত হয়ে বললেন, তুমি এই বদ্ধ উন্মাদকে আমার এখানে চাকরি দিতে চাচ্ছ? জি। কেন বলো তো? ভদ্রলোকের চাকরি খুব দরকার। উনি অসুস্থ, এপিলেপসি আছে। আগে ভালো চাকরি করতেন, এখন চাকরি নেই। যদি চাকরি হয় মানসিক শক্তি পাবেন, এতে শরীর সুস্থ হতে থাকবে। তোমার ধারণা আমার অফিস পাগল সারাবার কারখানা? না, তা হবে কেন? একে উন্মাদ, তার উপর এপিলেপটিক পেশেন্ট, তাকে তুমি আমার এখানে চাকরি দেবার কথা ভাবলে কি করে বলো তো? আর ভাববো না ফুপা। এখন তাহলে যাই। যাও, খবরদার বাসায় আসবে না। বাদল আছে কেমন? ও ভালোই আছে। তোমার প্রভাব থেকে দূরে আছে, ভালো না থাকার কোনো কারণ নেই। আমি কি ওর সঙ্গে টেলিফোনে কথা বলতে পারি ফুপা? অনেকদিন দেখি না, কথা বলতে ইচ্ছে করে। অসম্ভব, টেলিফোন করতে পারবে না, একেবারেই অসম্ভব। বলবো ঢাকা সেন্ট্রাল জেল থেকে বিশেষ অনুমতি নিয়ে টেলিফোন করা হচ্ছে। মিনিট দুই কথা বলবো। 2 মিনিটে আর কি হবে? কিছু হবার থাকলে 2 মিনিটেই হবে। বাদলের মাথা খারাপ হয়েই আছে, ঠিক করার চেষ্টা করছি। তোমার টেলিফোন পেলে আর ঠিক হবে না। হিমু, তুমি বিদায় হও। ক্লিয়ার আউট। এখন থাকো কোথায়? কোথায় থাকি বলতে যাচ্ছিলাম, ফুপা আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, বলতে হবে না, জানতে চাচ্ছি না। আমি ঘর ছেড়ে বেরোবার আগে বললাম, ফুপা, বাদলের ব্যাপারে একটা ক্ষুদ্র সমস্যা হতে পারে। ওই সমস্যাটা নিয়ে কি ভেবেছেন? কি সমস্যা? আমি জেলে আছি শুনে সেও ভাবতে পারে জেলে যাওয়াটা প্রয়োজনীয়, কাজেই জেলে যাবার একটা চেষ্টা করতে পারে। ফুপার মুখ গম্ভীর হয়ে গেল। আমি চলে এলাম। মজনু মিয়ার ভাতের হোটেলে যেতে হবে, ভাতের বিল দিতে হবে, অনেক টাকা বাকি পড়ে আছে। মজনু মিয়ার হোটেলে খুব ভিড়, প্রচুর কাস্টমার, সবার বসার জায়গা হচ্ছে না, কেউ কেউ দাঁড়িয়ে আছে। মজনু মিয়া টাকা গুনতে হিমশিম খাচ্ছে। আমাকে দেখে শীতল গলায় বলল, ভাইজান, কথা আছে। কি কথা? সাধারণ না প্রাইভেট? প্রাইভেট। আমি প্রাইভেট কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বসার জায়গা নেই, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মজনু মিয়া তার ছোট ভাইটিকে ক্যাশে বসিয়ে এগিয়ে এলো। আমি বললাম, খুব ভালো বিজনেস হচ্ছে মজনু মিয়া। ব্যাপার কি? ব্যবসাপাতি হইল আপনার ভাগ্যের ব্যাপার। কখন কি হয় কিছু বলা যায় না। কয়েকদিন ধরে দেখতেছি আমার সামনের হোটেলের সব বান্ধা কাস্টমার এইখানে আসতেছে। বয় বাবুর্চি তো বাড়াতে হবে, এরা পারছে না, আরো কয়েকজন নিন। দেখি। আর এদের বেতন বাড়িয়ে দিন। বাজে কথা বলবেন না হিমু ভাই, বাজে কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা যান, বাজে কথা বলবো না, আপনার প্রাইভেট কথা শুনবো। প্রাইভেট কথাটা কি? আপনি যে আপনার এক ভাগ্নিকে গছাই দিয়ে গেলেন, তার আছে মৃগী ব্যারাম। ওই দিন দুপুরে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল, কেলেঙ্কারি অবস্থা। কাস্টমাররা সব খাওয়া ফেলে উঠে দাঁড়িয়েছে। তাতে অসুবিধা কি? অসুবিধা আছে না, এইরকম রোগী নিয়ে কারবার করলে তো হবে না ভাইজান। দোকানের বদনাম হবে, লোক আসা কমে যাবে। আপনি ওনারে আমার দোকানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা, নিষেধ করে দেব। আপনি রাগ হলেও কিছু করার নাই, আপনার জন্য সব মাপ। কিন্তু হিমু ভাই, পাগল ছাগল মৃগী রোগী এদের আমি দোকানে ঢোকাবো না। ওই দিন আপনার ভাগ্নেরে দেখে আমি কানে হাত দিয়েছি, অনেক কাস্টমার বাইরে দাঁড় হয়েছিল, গন্ডগোল দেখে ভেতরে ঢুকে নাই। আপনার ভাগ্নেরে আমি বলে দিয়েছি আর যেন এখানে না আসে। আপনি নিজেই বলে দিয়েছেন? জি ভাইজান, আমি বলেছি মৃগী রোগী আমার দরকার নাই। আমি পকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, রুগ্ন মানুষের প্রতি মমতা দেখানোর বদলে আপনি দেখাচ্ছেন ঘৃণা। এটা কি ঠিক হচ্ছে? রোগটা তো আপনারও হতে পারত। তাছাড়া এই যে আজ আপনার দোকানে এত বিক্রি বেড়েছে, হয়তো আমার ভাগ্নের কারণেই বেড়েছে। এই কদিন তাকে যত্ন করে খাইয়েছেন বলেই বেড়েছে। এখন তাকে বিদায় করে দিয়েছেন, দেখা যাবে হুট করে বিক্রি বাট্টা পড়ে যাবে। আমাকে ভয় দেখায় লাভ নাই হিমু ভাই, আমি ভয় খাওয়ার লোক না। ওই মৃগী রোগী আমি আর দোকানে ঢুকতে দেব না। আচ্ছা, ঠিক আছে, আপনি কিছু মনে নেবেন না হিমু ভাই, আপনার জন্য আমি আছি, অন্য কারো জন্য না।
আমি মজনু মিয়ার টাকা পয়সা মিটিয়ে মোর্শেদ সাহেবের খোঁজে গেলাম। খিলগাঁয়ে তার বাড়িতে তাকে পাওয়া গেল না। ঘর তালাবদ্ধ। বাড়িওয়ালাকে খুঁজে বের করলাম। বয়স্ক ভদ্রলোক। তিনি আমাকে খুব আন্তরিকতার সঙ্গেই ঘরে নিয়ে বসালেন। বললেন, উনি বাসা ছেড়ে দিয়েছেন। আমি বললাম, কোথায় আছে জানেন? জি না। বাসা ছেড়েছেন কবে? গত পরশু। 2 মাসের ভাড়া পাওনা ছিল, উনি ভাড়াটারা সব মিটিয়ে দিয়ে গেছেন। আমি বললাম, থাক, ভাড়া দিতে হবে না, বাদ দেন। রাজি হলেন না। জিনিসপত্রগুলি কোথায়? জিনিসপত্র কিছু তো ছিল না। একটা খাট, কিছু চেয়ার টেবিল, ওইসব একটা ঘরে তালা দিয়ে রেখেছি। বলেছে একসময় এসে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ভদ্রলোকের উপর মায়া পড়ে গিয়েছিল, বুঝলেন? ভালো চাকরি করছিল, সুন্দর সংসার। হঠাৎ কি হয়ে গেল দেখেন, সব ছারখার। যাবার সময় বাসার সামনে খোলা জায়গাটায় দাঁড়িয়ে খুব কাঁদলেন। দেখে মনটা খারাপ হয়ে গেল। আবার বড় বৌমা বলল, বাবা, উনাকে বলেন বাসা ছাড়ার দরকার নাই, ওনাকে থাকতে বলেন। এইগুলা হচ্ছে ভাই ভাবের কথা। সংসার তো ভাই ভাবের কথায় চলে না। তা তো ঠিকই। বিনা পয়সায় থাকতে দিলে আমার চলে কি করে? আমি তো এতিমখানা খুলি নাই। এই কথাই বৌমাকে বুঝাই বললাম। উনি কি বললেন? কিছু বলে নাই, চুপ করেছিল। লক্ষ্মী মেয়ে, শ্বশুরের মুখের উপর কোনো কথা বলবে না। তারপর শুনি রাতে না খেয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, ভাত খাও নাই কেন গো মা? সে বলল, মানুষটার জন্যে মনটা খুব খারাপ লাগছে বাবা, ভাত খেতে ইচ্ছা করছে না। কিরকম করে কাঁদছিল। যাই হোক, মেয়ে ছেলের কথা বাদ দেন। মেয়ে ছেলে বিড়ালের জন্যও কাঁদে। এখন বলেন, আপনি ওনার কে হন? সম্পর্কে মামা হই। ও আচ্ছা, খুশি হয়েছি আপনার সঙ্গে কথা বলে। আমি বললাম, আপনার বড় বৌমাকে একটু ডাকবেন। কেন? একটু দেখব। ভালো মানুষ দেখার মধ্যেও পুণ্য আছে। যদি অসুবিধা না হয় একটু ডাকুন। ভদ্রলোক বিস্মিত হয়ে তার বড় বৌমাকে ডাকলেন। সাদাসিধে সরল চেহারার মেয়ে, 2 বছরের একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কত বয়স হবে মেয়েটির? খুব বেশি হলে 19-20। তার কোলের শিশুটিও অবিকল তার মতো দেখতে। মা এবং শিশু যেন একই ছাঁচে তৈরি। আমি বললাম, আপনি কেমন আছেন? মেয়েটি জবাব দিল না। আমি বললাম, আপনার ছেলেটির নাম কি রেখেছেন? মেয়েটি এই প্রশ্নেরও কোনো জবাব দিল না। বাচ্চা নিয়ে ভেতরে চলে গেল। বাড়িওয়ালা ভদ্রলোক বলল, আমার বৌমা খুব লাজুক স্বভাবের, বাইরের কারোর সঙ্গে কথা বলতে পারে না। আমি বললাম, আমি কথা বলতে চাইও নি, শুধু দেখতে চেয়েছি। আচ্ছা ভাই, চাই। আপনার ভাগ্নিকে বলবেন জিনিসপত্র সাবধানে রাখা আছে, যেন চিন্তা না করে। জি, বলবো। আপনার অনেক মেহেরবানি। নিতুর একটি চিঠি এসেছে। নিতুর স্বভাবও দেখা যাচ্ছে ইয়াদের মতো। চিঠি পাঠিয়েছে ইংরেজিতে টাইপ করে, ডাকে পাঠায়নি, হাতে হাতে পাঠিয়েছে। নিতুর ম্যানেজার চিঠি নিয়ে এসেছে। তার উপর নির্দেশ, চিঠি আমার হাতে দিয়ে অপেক্ষা করবে এবং জবাব নিয়ে যাবে। বড়লোকের ম্যানেজার শ্রেণীর কর্মচারীরা নিজের প্রভু ছাড়া সবার উপর বিরক্ত হয়ে থাকে। এই ভদ্রলোককে দেখলাম মহাবিরক্ত। প্রায় ধমকের স্বরে বলল, কোথায় থাকেন আপনি? কেন বলুন তো? এই নিয়ে 10 বার এসেছি। বসে যে অপেক্ষা করব সেই ব্যবস্থাও নেই। মেসের অফিস বন্ধ। একজনকে বললাম একটা চেয়ার এনে দিতে, সে আচ্ছা বলে চলে গেল। তার আর দেখা নেই। আমি গম্ভীর গলায় বললাম, এরপর যখন থেকে আসবেন একটা ফোল্ডিং চেয়ার সঙ্গে করে নিয়ে আসবেন। ম্যানেজারের মুখ কঠিন হয়ে গেল। মনে হচ্ছে এ জাতীয় কথাবার্তা শুনে সে অভ্যস্ত নয়। নিতুর চিঠি বের করে বলল, চিঠি পড়ে জবাব লিখে দিন। আপা বলেছেন জবাব নিয়ে যেতে। এখন চিঠি পড়তে পারবো না। ম্যানেজার হতভম্ব গলায় বলল, এখন চিঠি পড়তে পারবেন না? জি না। চিঠি আপা পাঠিয়েছেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আপাই পাঠাক আর দিদিমণি পাঠাক, চিঠি এখন পড়ব না। কখন পড়বেন? তাও তো বলতে পারছি না। আমার মাথা ধরা রোগ আছে, খারাপ ধরনের মাথা ধরা। এখন সেটা শুরু হয়েছে। আমি খুব ঠান্ডা পানিতে অনেকক্ষণ ধরে গোসল করব।
তারপর দরজা জানালা বন্ধ করে ঘুমাবো। ঘুম থেকে উঠে যদি দেখি মাথা ব্যথা সেরেছে, তখন পড়তে পারি, আবার নাও পড়তে পারি। জরুরি চিঠি। আমার ঘুমটা চিঠির চেয়েও জরুরি। আপনি বরং এক কাজ করুন, এখন চলে যান, রাতে একবার খোঁজ নেবেন। আপাকে কি বলবো আপনি চিঠি পড়তে চাচ্ছেন না? আমি ম্যানেজারের মুখের দিকে তাকালাম। সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। মানুষজন দ্রুত বদলে যাচ্ছে। সবাই ভয় দেখাতে চায়, ভয় দেখিয়ে কাজ ছাড়তে চায়। কেউ ভয় দেখালে উল্টা তাকে ভয় দেখাতে ইচ্ছা করে। ম্যানেজার বেটাকে চূড়ান্ত রকমের ভয় কি করে দেখানো যায়? মাথায় কিছুই আসছে না। ম্যানেজার কঠিন মুখ করে বলল, আমি কি ওনাকে বলবো যে উনি বলেছেন যখন ওনার ইচ্ছা হয় তখন পড়বেন, এখন ইচ্ছা হচ্ছে না? আমি হাই তুলতে তুলতে বললাম, বলতে পারেন। আচ্ছা, বলবো। চিঠিটা সঙ্গে করে নিয়ে যান। রাতে যখন আসবেন তখন নিয়ে আসবেন। আপনি কাজটা ঠিক করছেন না। সবাই তো আর ঠিকঠাক কাজ করে না। কেউ কেউ ভুলভাল কাজ করে। আমি ভুলভাল কাজ করে অভ্যস্ত। আপনি চিঠি নিয়ে চলে যান। জি না, আমি অপেক্ষা করব। বেশ, অপেক্ষা করুন। আমার ঘরে একটা চেয়ার আছে, বের করে নিয়ে যান। বারান্দায় বসুন। শুভ বিকাল। আমি চেয়ার বের করে দিলাম। দীর্ঘ সময় নিয়ে গোসল সারলাম। ম্যানেজার বসে আছে মূর্তির মতো। আমি দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যায়। দরজা না খুলেই ডাকলাম, ম্যানেজার সাহেব। জি। আপনি এখনো আছেন? জি। সঙ্গে গাড়ি আছে? আছে। তাহলে তরঙ্গিনী স্টোরে চলে যান। একটা বল পয়েন্ট কিনে আনবেন। চিঠির জবাব লিখতে হবে। আমার কাছে একটা বল পয়েন্ট আছে। 10 টাকা দিয়ে কিনেছিলাম। লেখা দিচ্ছে না। আমার কাছে কলম আছে। আপনার কলমে কাজ হবে না। আমাকে লিখতে হবে নিজের কলমে। তরঙ্গিনী স্টোর থেকেই কিনতে হবে? জি। স্টোরটা কোথায়? বলছি। আপনার কাছে বল পয়েন্টের দাম হয়তো 3 টাকা চাইবে, কিন্তু আপনি দেবেন 10 টাকা। নিতে না চাইলে জোর করে দেবেন। ম্যানেজার নিঃশ্বাস ফেলে বলল, জি আচ্ছা, দেব। আপনি দয়া করে চিঠিটা পড়ুন। তার কঠিন ভাব এখন আর নেই। এখন সে ভীত চোখে আমাকে দেখছে। আমি দরজা খুলে চিঠি নিলাম। ম্যানেজার সাহেবকে তরঙ্গিনী স্টোরটা কোথায় বুঝিয়ে বললাম। ভদ্রলোক আর একবার বলল, অন্য কোনো জায়গা থেকে কিনে আনলে হবে না? আমি কঠিন গলায় বললাম, না। নিতু লিখেছে, হেমু সাহেব, আশা করি সুখে আছেন। অবশ্যই আমার আশা করা আর না করায় কিছুই যায় আসে না। আপনি সবসময় সুখেই থাকবেন এবং আপনার আশপাশের মানুষদের নানাভাবে বিভ্রান্ত করবেন, বিপদে ফেলবেন। অন্যদের সমস্যায় ফেলাতেও সুখ আছে। সেই সুখের ঘাটতি আপনার কখনো হয় না। আপনি নিশ্চয়ই ইতোমধ্যে জেনেছেন যে আপনার বন্ধু অবশেষে আপনার সুচিন্তিত পরামর্শ গ্রহণ করেছেন। তিনি ভিখিরি হয়েছেন। ভিখিরির মতো সাজসজ্জা করে পথে পথে ঘুরছেন। এমন হাস্যকর ব্যাপার যে ঘটতে পারে তা কোনোদিন কল্পনাও করিনি। ইয়াদ বুদ্ধিমান নয়, এই তথ্য আপনি যেমন জানেন, আমিও জানি। কিন্তু ও যে কতটা বোকা তা আপনি চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখালেন। ইয়াদের আত্মীয় স্বজনদের আমি বলেছি ব্যাপারটা আর কিছুই না, ইয়াদের এক ধরনের খেলা। ওরা ব্যাপারটা সেভাবেই নিয়েছে এবং বেশ মজাও পাচ্ছে। কিন্তু আমি তো জানি ব্যাপারটা খেলা হলেও আপনার জন্য খেলা, ইয়াদের জন্য নয়। আপনি যে খেলা খেলছেন তা হলো ডেঞ্জারাস গেম। আশা করি আপনি জানেন খেলা কোথায় শেষ করতে হয়। আমি দুজন লোক ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছি। ওরা সব সময় তার দিকে লক্ষ্য রাখছে। আমার ধারণা ছিল 2 দিন পার হবার আগেই ওর মোহভঙ্গ হবে এবং সে বাড়িতে ফিরে আসবে। আমাকে জোর খাটিয়ে কিছু করতে হবে না। কিন্তু সে বাসায় ফিরছে না। আপনি এই চিঠি পাওয়া মাত্র এমন ব্যবস্থা করবেন যেন সে বাড়িতে ফিরে আসে। আমি একটি ব্যাপার খুব পরিষ্কার করে আপনাকে জানাতে চাই। তা হলো, ও বোকা হোক, যা হোক, ওকে আমি অসম্ভব ভালোবাসি। ভালোবাসা মাপার যন্ত্র বের হয়নি। বের হলে আমার ভালোবাসার পরিমাণ আপনাকে মেপে দেখাতাম। ওর কোনো রকম ক্ষতি আমি সহ্য করব না। কাউকে সেই ক্ষতি করতেও দেব না। ও কোথায় রাত্রি যাপন করে তা আমাদের ম্যানেজার সাহেব জানেন। উনিই আপনাকে সেখানে নিয়ে যাবেন। ওর মাথা থেকে ভূত সরিয়ে আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন
এবং আর কোনোদিন ওর সঙ্গে যোগাযোগ রাখবেন না। আপনার জন্য এই কাজ কঠিন নয়, বেশ সহজ। এই সহজ কাজের জন্যে আমি আপনাকে অনেক বড় মূল্য দিতে প্রস্তুত আছি। টেল মি ইওর প্রাইস। আরো কিছু কথা বলার ছিল, ক্লান্ত বোধ করছি। মিতু। আমি চিঠি শেষ করে ডাকলাম, ম্যানেজার সাহেব। ভদ্রলোক তৎক্ষণাৎ সাড়া দিল, জি স্যার। আপনাকে কি চিঠির জবাব নিয়ে যেতে বলেছে? জি। বল পয়েন্ট এনেছেন? জি। কত নিয়েছে? 4 টাকা চেয়েছিল। আপনি 10 টাকা দিতে বলেছেন, দিয়েছি। নিতে চাচ্ছিল না। আপনার কথা বলে জোর করে দিয়ে এসেছি। ভালো করেছেন। আপনি কি চিঠির জবাব দেবেন? না। তবে আপনাকে নিয়ে ইয়াদের খোঁজে যাব। চলুন, যাওয়া যাক। এখন গেলে ওনাকে পাওয়া যাবে না। ওনার একটা ঘুমাবার জায়গা আছে। রাত 11টার দিকে সেদিকে ফেরেন। তাকে কি এখন ভিখিরির মতো লাগে? জি, লাগে। ভিক্ষা শুরু করেছে? জি না। চলছে কিভাবে? তা ঠিক জানি না। কিছু টাকা পয়সা নিয়ে বের হয়েছিলেন বলে মনে হয়। খাওয়া দাওয়া করছে? প্রথম দিন কিছু খাননি। রাতে একটা পাউরুটি খেয়েছেন। তারপর? আমি শুধু প্রথম দিনের খবর জানি। ওর দিকে লক্ষ্য রাখার জন্য লোক রাখা আছে কিনা? জি, আছে। ম্যানেজার সাহেব, আপনি নিজে কি খাওয়া দাওয়া করেছেন, না দুপুর থেকে এখানেই বসে আছেন? খাইনি কিছু। যান, খেয়ে আসুন। জি না। না কেন? ম্যানেজার সাহেব জবাব দিল না। আমি বললাম, নিতুকে বলে দিয়েছে আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করতে? জি। তাহলে চলুন, আমার সঙ্গে চলুন, আপনাকে খাইয়ে আনি। লাগবে না। আসুন, যাই। স্যার, কিছু খাবো না। রাত 11টায় ইয়াদের সন্ধানে বের হলাম। ইয়াদ থাকে মিরপুর 10 নম্বরে, C&B গুদামে। গুদামের ভেতর গাদাগাদি করে রাখা রাস্তার কালভার্টের সিরামিক স্ল্যাব, দেখতে বিশাল আকৃতির সিলিন্ডারের মতো। তার একটিতেই ইয়াদের সংসার। বাইরে থেকে ইয়াদ বলে ডাকতেই সে খুশি খুশি গলায় বলল, চলে আয়। মাথা নিচু করে ঢুকবি? দাঁড়া 1 সেকেন্ড, বাতি জ্বালাই। সে কুপি জ্বালল। আমি ঢুকলাম। ভগ করে খানিকটা পচা দুর্গন্ধ নাকে ঢুকল। গন্ধে নাড়িভুড়ি উল্টে আসছে রে ইয়াদ। প্রথম খানিকক্ষণ গন্ধ পাবি, তারপর পাবি না। মাথা নিচু করে ঢোক। সিলিন্ডার স্ল্যাবের এক মাথা পলিথিন দিয়ে মোড়ানো, অন্য মাথায় চটের পর্দা। নিচে পুরনো একটা কম্বল লম্বালম্বি বিছানো। কম্বলের উপর ইয়াদ হাসি মুখে বসে আছে। তুই আসবি জানতাম, ইচ্ছে করেই তোকে খবর দিইনি। তুই হচ্ছিস গ্রে হাউন্ড, গন্ধ শুকে শুকে চলে আসবি। আমার সংসার কেমন দেখছিস? মন্দ না। মন্দ না মানে? এক্সেলেন্ট। শীত টের পাচ্ছিস? না। পূব পশ্চিমে মুখ করা, উত্তর বাতাস ভেতরে ঢোকার কোনো উপায় নেই। মশা লাগছে? না। এক মুখ পলিথিন দিয়ে ঢাকা, অন্য মুখে চটের পর্দা। মশা ঢোকার কোনো উপায় নেই। এরকম আরামের জায়গার খোঁজ পেলি কোথায়? এর চেয়েও আরামের জায়গা আছে, ভাড়া বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, ভাড়া দিতে হয়? অবশ্যই দিতে হয়। এর ভাড়া কত? 2 টাকা। মাসে 2 টাকা? ইয়াদ বিরক্ত হয়ে বলল, তুই পাগল টাগল হয়ে গেলি? শায়েস্তা খাঁর আমল ভেবেছিস? পার নাইট 2 টাকা। শীতকালে চার্জ বেশি, গরমকালে পার নাইট 1 টাকা। মাস চুক্তির কোনো ব্যাপার নেই। ভাড়া নেয় কে? সর্দার আছে, সর্দার নেয়। সিএনবির দারোয়ান নেয়, পুলিশ নেয়, অনেক ভাগাভাগি। পুরোপুরি জানি না। 2 টাকা ভাড়া দিয়ে কেউ থাকে? অবশ্যই থাকে, কোনোটা খালি নেই। তাছাড়া অনেক স্পেস, কোনোটায় পুরো ফ্যামিলি আটে। চা খাবি? তোর এখানে কি চা বানাবার ব্যবস্থা আছে? আরে না, তবে কাছে পিঠে আছে, ডাক দিলে দিয়ে যাবে। চা, সিগারেট, পান। সুখে আছিস মনে হয়? অবশ্যই সুখে আছি, কোনো রকম চিন্তা ভাবনা নেই। কি কি বললো তা নিয়ে মাথা ব্যথা নেই। কি আরামের ঘুম যে হয় তুই বিশ্বাস করতে পারবি না। আমার কি মনে হয় জানিস? আরামের ঘুম কি জিনিস সেটা জানার জন্যেই আমাদের সবার কিছুদিনের জন্য হলেও ভিখিরি হওয়া উচিত।
তার উপর ভিখিরিদের মধ্যে কমিউনিটি ফিলিং যা আছে তারও তুলনা নেই। বাইরে থেকে আমাদের মনে হয় এক ভিখিরি অন্য ভিখিরিকে দেখতে পায় না। এটা খুবই ভুল কথা। সবাই সবার খোঁজ রাখে। ধর, সিগারেট খা। সিগারেট ধরেছিস? হুম, ধরেছি। হাইকোর্টের মাজারের কাছে এক রাতে গাঁজা খেয়েছি। ২ টান দিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। উঠলাম সকালে। হা হা হা। ইয়াদ গা দুলিয়ে হাসতে লাগলো। আমি বললাম, নিতুর কথা মনে হয় না? ইয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, একেবারেই না। হুম। তুই বলায় মনে পড়ল। ও কেমন আছে জানতে চাস না? ভালো তো আছে বটেই, খারাপ থাকবে কেন? তোর আসল কাজ কেমন এগোচ্ছে? এগোচ্ছে না? অবশ্যই আমি গা করছি না, তারা তো কিছু নেই। হোক ধীরে সুস্থে। আগে ওদের মেইন স্ট্রিমের সঙ্গে মিশে নেই, তারপর। ওদের মেইন স্ট্রিমের সঙ্গে এখনো মিশতে পারিসনি? হুম। ওরা খুব চালাক, বুঝলি হিমু। চট করে ধরে ফেলে যে আমি ওদের একজন না, বাইরের কেউ। কিছু বলে না? না, কিছু বলে না, চুপ করে থাকে। তবে আমার মতো অনেকেই আছে। বলিস কি? নানান ধান্দায় বিকিটি সেজে ঘোরে। বিদেশি আছে বেশ কয়েকটা। এর মধ্যে একটা আছে নেদারল্যান্ডের, বিরাট চোর। চা খাবি কিনা তা তো বললি না। খাবি? খাবো। ইয়াদ চটের পর্দা সরিয়ে রাখলো। তুলসী, তুলসী, 2টা চা। তুলসীকে দেখে রাখ, অসাধারণ একটা মেয়ে। আমি আমার জীবনে এত ভালো মেয়ে দেখিনি। কি যে বুদ্ধি! তোকেও সে এক হাটে কিনে অন্য হাটে বেচে ফেললে তুই টেরও পাবি না। তুলসীর বয়স কত? 7-8 হবে, বেশি না। ও কি ভিক্ষা করে? গাবতলী বাস স্ট্যান্ডে চা বিক্রি করে। তুলসীর বাবা আর সে দুজনের ব্যবসা, ভালো রোজগার। তুলসী চা নিয়ে ঢুকলো। মেয়েটার গায়ে সুন্দর গরম সোয়েটার, মাথার চুল লাল, স্বর্ণকেশী বালিকা। ইয়াদ বলল, তুলসী, এ হলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তুলসী আর চোখে আমাকে দেখল, কিছুই বলল না। ইয়াদ বলল, চায়ের কাপ থাক, পরে নিয়ে যাবি। হিমু, তুলসীকে কেমন দেখলি? ভালো, মারাত্মক বুদ্ধি। কি করে বুঝলাম জানিস? তুলসী আমাকে বলল, দুজন লোক আমার উপর নজর রাখছে। আমি কিছু বুঝিনি। দুজন লোক তাহলে তোর উপর নজর রাখছে? হুম, নিতুর কাণ্ড। আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখা হলো ওর অভ্যাস। কোনোদিন দেখব টুটি ফুটিকে নিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হলে কি করবি? ইয়াদ গম্ভীর গলায় বলল, সত্যি সত্যি যদি উপস্থিত হয় তাহলে বলবো, আমার সঙ্গে থেকে যাও নিতু। কি মনে হয় তোর, নিতু থাকবে? কিছু বলা যায় না, থাকতেও পারে। এখানে থাকাটা কিন্তু আরামদায়ক। 1 রাত থেকে যা, তুই নিজেও টের পাবি। থাকবি? হুম, আমার দম বন্ধ হয়ে আসছে। কুপির ধোঁয়ায় দম বন্ধ হচ্ছে। কুপি নিভিয়ে দিলেই দেখবি আরাম। ইয়াদ ফু দিয়ে কুপি নিভিয়ে চারদিক অন্ধকার করে দিল। এমন অন্ধকার আমি আমার জীবনে দেখিনি। হিমু, হুম, বিক্রিদের সঙ্গে আমার 1 দিন 2 দিন থাকলে হবে না, অনেকদিন থাকতে হবে। এখনো ঠিকমতো ডাটা কালেক্ট শুরু করিনি, তবুও অদ্ভুত অদ্ভুত তথ্য পাচ্ছি। একটা তোকে বলি, আমাদের ধারণা মাসের 1-2 তারিখের দিকে ভিখিরিরা বেশি ভিক্ষা পায়। লোকজনের হাতে বেতনের টাকা থাকে, তারা ভিক্ষা বেশি দেয়। ব্যাপার মোটেই তা না। সবচেয়ে বেশি ভিক্ষা পায় মাসের শেষ সপ্তাহে। ইন্টারেস্টিং না? হুম, ইন্টারেস্টিং। রিসার্চের অনেক কিছু আছে। যারা ভিক্ষা দিচ্ছে তাদের নিয়েও রিসার্চ হওয়া দরকার। এই দিকে কোনো কাজই হয়নি। ভিক্ষুকদের মধ্যে শ্রেণীভেদ আছে, এটা জানিস? জানি না, তবে আন্দাজ করতে পারি। নাস্তিকতা যে ভিক্ষুকদের মধ্যে সবচেয়ে বেশি, এটা জানিস? আজ করতে পারি। ফ্যামিলি স্ট্রাকচার ওদের একবারে ভেঙে পড়েছে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, আবার স্ত্রী অন্য কারোর সঙ্গে কিছুদিন থেকে স্বামীর কাছে ফিরে আসে। স্বামীর বেলাতেও এটা সত্যি। এরা সম্পূর্ণ নতুন ধরনের এক সমাজ তৈরি করেছে। সেই সমাজের আইন কানুন আলাদা। এরা যাযাবরদের মতো হয়ে যাচ্ছে। কোথাও এক নাগারে 3 রাতের বেশি থাকবে না, ঘুরে ঘুরে বেড়াবে।
তোর কাছে ইন্টারেস্টিং লাগছে? লাগছে। ভিখিরিদের রোজগার সম্পর্কে আগে যে সমীক্ষা করেছিলাম সেটা পুরোপুরি ভুল। ভিখিরিদের মধ্যে নতুন মা যারা, অর্থাৎ যাদের বাচ্চার বয়স ১ মাস ২ মাস, তারা খুব ভালো রোজগার করতে পারে। তবে এইসব ক্ষেত্রে নতুন মার শরীর দুর্বল বলে বের হতে পারে না। বাচ্চাটা ভাড়া খাটে, ৪০ থেকে ৫০ টাকা দৈনিক ভাড়া। এত সব তথ্য পাচ্ছি যে তুই কল্পনাও করতে পারবি না। এইসব তথ্য নিতে নিতেই এক জীবন কেটে যাবে। এর মানে কি এই যে তুই তোর জীবন এই গর্তে কাটিয়ে দিবি? নিতুর কাছে ফিরে যাবি না? ইয়াদ হাই তুলতে তুলতে বলল, দেখি। আমি আজ যাচ্ছি। কাল আসবি? বুঝতে পারছি না, আসতেও পারি। তোর কিছু লাগবে? লাগলে বল, নিয়ে আসবো। কিছু লাগবে না। টাকা পয়সা লাগবে? না। পকেটের রুমাল থাকলে রেখে যা, সর্দি হয়ে গেছে। রুমালের অভাবে সামান্য অসুবিধা হচ্ছে। ইয়াদের কাছ থেকে বের হয়ে বড় রাস্তায় নেমে দেখি গাড়ি নিয়ে ম্যানেজার অপেক্ষা করছে। আমি বললাম, আপনি এখনো যাননি? চলে যান। আপনাকে পৌঁছে দিয়ে যাই স্যার। আমি হেঁটে বাড়ি ফিরবো, পৌঁছে দিতে হবে না। আপাকে কি বলবো? আমি কয়েকদিনের মধ্যে তার সঙ্গে দেখা করব। যা বলার আমি তখন বলবো। উনি খুব অস্থির হয়ে আছেন স্যার। বুঝতে পারছি। আগামীকাল সকালের দিকে আসতে পারেন? না। কবে নাগাদ আসবেন? ঠিক দিনটা বললে আমার জন্য ভালো হয়। আপা জিজ্ঞেস করবেন, কিছু বলতে না পারলে রাগ করবেন। ম্যানেজার হয়ে জন্মেছেন, বসের রাগ তো সহ্য করতে হবেই। ভিখিরি হয়ে জন্মালে কারো ধার ধারতে হতো না। বেঁচে থাকছেন যাদের দয়ার উপর, তাদের সমীহ করতে হচ্ছে না। ইন্টারেস্টিং না? ম্যানেজার জবাব দিল না, দুঃখিত চোখে তাকিয়ে রইল। বেচারার জন্য আমার মায়া লাগছে, কিন্তু কিছুই করার নেই। নিতুর সঙ্গে দেখা করতে যাবার সময় হয়নি। নিতুকে অপেক্ষা করতে হবে। রূপার চিঠি এসেছে। কি অবহেলায় খামটা মেঝেতে পড়ে আছে। আর একটু হলে চিঠির উপর পা দিয়ে দাঁড়াতাম। খাম খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এত বড় কাগজে একটি মাত্র লাইন, তুমি কেমন আছো। নাম সই করেনি, তারিখ দেয়নি। চিঠি কোত্থেকে এসেছে তাও জানার উপায় নেই। শুধু একটিমাত্র বাক্য, তুমি কেমন আছো। প্রশ্নবোধক চিহ্নটি সাদা কাগজে কি কোমল ভঙ্গিতে আঁকা হয়েছে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম এবং সঙ্গে সঙ্গে মনে হলো রূপার আগের চিঠিটা পড়া হয়নি। কি লেখা ছিল সেই চিঠিতে কোনোদিনও জানা হবে না, কারণ চিঠি হারিয়ে ফেলেছি। নিতুকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে চিঠিটা নিতু পড়েছে। নিতুর কাছে যেতে হবে। যেতে ভরসা পাচ্ছি না, কারণ ইয়াদের খোঁজ পাচ্ছি না। সে আগের জায়গায় নেই। তুলসী মেয়েটি ছিল, সে কিছু জানে না, কিংবা জানলেও কিছু বলছে না। নিতুর ম্যানেজারও জানে না। নিতু যাদের ইয়াদের পেছনে লাগিয়ে রেখেছিল তাদের ফাঁকি দিয়ে ইয়াদ সটকে পড়েছে। যে মানুষ ভোল পাল্টে ঢাকার ভিক্ষুকদের সঙ্গে মিশে গেছে তাকে খুঁজে বের করা খুব সহজ কথা না। নিতু এবং তার আত্মীয় স্বজনরা সর্বশক্তি নিয়োগ করেছে। বিত্তবানদের শক্তি তুচ্ছ করবার বিষয় নয়। এরা একদিন ইয়াদকে খুঁজে বের করবে। নিতু যখন তার সামনে এসে দাঁড়াবে তখন ইয়াদকে মাথা নিচু করে তার সঙ্গেই যেতে হবে। কারণ নিতুর আছে ভালোবাসার প্রচণ্ড শক্তি। এই শক্তি অগ্রাহ্য করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। এই ক্ষমতা তিনি শুধু তার নিজের কাছে রেখে দিয়েছেন। ইয়াদ কোনো সমস্যা নয়, সমস্যা হলো মোর্শেদ। সেও উধাও হয়ে গেছে। মজনু মিয়ার ভাতের হোটেলে সে খেতে আসে না, পুরনো বাসায় যায় না। তার আত্মীয় স্বজনদের ঠিকানা জানি না, তবে সে তার আত্মীয় স্বজনদের কাছে যাবে তাও মনে হয় না। সে একমাত্র এশার কাছেই যেতে পারে। কেন জানি মনে হচ্ছে তার কাছেও যায়নি। বড় শহরে হঠাৎ হঠাৎ কিছু লোকজন হারিয়ে যায়, কেউ তাদের কোনো খোঁজ দিতে পারে না। মোর্শেদও কি হারিয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে? প্রকৃতি মানুষকে অনেক ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হবার ক্ষমতা দেয়নি। তবে মানুষের সেই অক্ষমতা প্রকৃতি পুষিয়ে দেবার ব্যবস্থাও করেছে। কেউ অদৃশ্য হতে চাইলে প্রকৃতি সেই সুযোগ করে দেয়। একদিন গেলাম এশাদের বাড়ি। এশাদ দরজা খুলে আনন্দিত গলায় বলল, আরে আপনি কেমন আছেন?
ভালো আছি। ওই যে আপনি গেলেন আর খোঁজ নেই। দাদিমা রোজ একবার করে জিজ্ঞেস করে, লোকটা এসেছে? উনি কি আছেন? না, নেই। আমার কি ধারণা জানেন? আমার ধারণা আপনি খোঁজ খবর নিয়ে আসেন। যখন দাদিমা থাকেন না, তখন উপস্থিত হন। আসুন, ভেতরে আসুন। আজ ঈশাকে অনেক হাসি খুশি লাগছে। মনে হচ্ছে তার বয়সও কমে গেছে। উজ্জ্বল রঙের শাড়ি পরেছে, তবে আজও খালি পা। ওই দিন আপনি দাদিমাকে হাসপাতালে নিয়ে গেলেন, ওনার ওষুধপত্র লেগেছিল। আপনি কিনে দিলেন। দাদিমা ওই টাকা আপনাকে দিতে চাচ্ছেন। সেজন্যই তিনি আপনাকে এত খোঁজ করছেন। আমি দাদিমাকে বললাম, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। টাকা দিলেও উনি নেবেন না। টাকা নেব না এই ধারণা আপনার কেন হলো? আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে মনে হয়েছে। আমি মানুষকে দেখে অনেক কিছু বুঝতে পারি। না, বুঝতে পারেন না। টাকা আমি নেব। সব মিলিয়ে ৪১ টাকা খরচ হয়েছে। আজ টাকা নিতেই এসেছি। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, বসুন। টাকা নিয়ে আসছি। এসা টাকা নিয়ে এলো। আমি উঠে দাঁড়ালাম। এসা বলল, আপনি বসুন। আমি আবার বসলাম। এসা বসলো আমার সামনে। সহজ গলায় বলল, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি সামনের সপ্তাহে দেশের বাইরে চলে যাচ্ছি। আমেরিকার নিউ জার্সিতে আমার মেজো ভাই থাকেন। ইমিগ্রেন্ট। তিনি আমার জন্য গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন। আমি তার কাছে চলে যাব। বাহ! ভালো তো। ভালো মন্দ জানি না। ভালো মন্দ নিয়ে মাথা ঘামাইনি। ভালো হবারই সম্ভাবনা। নতুন দেশে সম্পূর্ণ নতুন করে জীবন শুরু করতে পারবেন। এখানে থাকলে হঠাৎ হঠাৎ পুরনো স্মৃতি আপনাকে কষ্ট দেবে। হয়তো হঠাৎ একদিন মোর্শেদের সঙ্গে পথে দেখা হলো। আপনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। তিনিও ভেবে পাচ্ছেন না। কিংবা ধরুন খিলগাঁয়ে আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছেন। হঠাৎ মনে হলো, আরে এই বাড়ির বারান্দায় চেয়ার পেতে জ্যোৎস্না রাতে দুজন বসে কত গল্প করেছি। এসে আমাকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব আমাকে কেন বলছেন? এমনি বলছি। শুনুন হিমু সাহেব, আপনি খুব সূক্ষ্মভাবে আমার মধ্যে এক ধরনের অপরাধবোধ সৃষ্টির চেষ্টা করছেন। চেষ্টা করতে হবে কেন? আপনার ভেতরে এমনিতেই অপরাধবোধ আছে। দেশ ছেড়ে চলে যাবার পেছনেও এই অপরাধবোধ কাজ করছে। সেটা নিশ্চয়ই দূষণীয় নয়? দূষণীয়। মানুষকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কটি জিনিসের একটি হলো অপরাধবোধ। আপনি এই অপরাধবোধ ছেড়ে ফেলুন। কিভাবে ছেড়ে ফেলবো? দেশ ছেড়ে যাবার আগে মোর্শেদ সাহেবের সঙ্গে একটি সহজ সম্পর্ক তৈরি করুন। কথা বলুন, গল্প করুন। তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া যায় কিনা দেখুন। চাকরি খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিছু ক্ষমতাবান মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। হিমু সাহেব, আপনি নিতান্তই আজে বাজে কথা বলছেন। আমি এর কোনোটিই করব না। ১১ তারিখ বেলা ৩টায় আমার ফ্লাইট। আমি অসম্ভব ব্যস্ত। তাছাড়া ইচ্ছাও নেই। টিকিট কাটা হয়েছে? হ্যাঁ, মেজো ভাই টিকিট পাঠিয়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইট। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এশা, আপনি কিন্তু যেতে পারবেন না। আপনাকে থাকতেই হবে এই দেশেই। তার মানে? মানে আমি জানি না। আমি মাঝে মাঝে চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পাই। আমি স্পষ্ট দেখছি আপনি মোর্শেদ সাহেবের হাত ধরে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ভয় দেখাচ্ছি না। কি ঘটবে তা আগেভাগে বলে দিচ্ছি। প্লিজ, আপনি এখন যান। আপনার সঙ্গে আমার কথা বলাই ভুল হয়েছে। শুনুন হিমু সাহেব, ১১ তারিখ বেলা ৩টায় আমার ফ্লাইট। আপনার কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর। প্লিজ, এখন যান। আর কখনো এখানে এসে আমাকে বিরক্ত করবেন না। আমাকে ২টা টেলিফোন করতে হবে। রিকশা নিয়ে তরঙ্গিনী স্টোরে উপস্থিত হলাম। নতুন ছেলেটা কঠিন চোখে তাকাচ্ছে। আমি বললাম, বল পয়েন্ট কলম কিনতে এসেছি। এই নিন ১০ টাকা। ছেলেটার কঠিন চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমাকে বুঝতে পারছে না। বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে। কয়েকদিন আগে এক ম্যানেজার সাহেবকে কলম কিনতে পাঠিয়েছিলাম। এসেছিল? ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার চোখে ভয় আরো গাঢ় হচ্ছে। সেই কলমেও লেখা হচ্ছে না বলে আরেকটা কেনার জন্য আসা। ভাইজান, আপনার পরিচয় কি?
আমার কোনো পরিচয় নেই। আমি কেউ না। আমি হলাম নোবডি। টেলিফোন ঠিক আছে? জি, আছে। ২ টো টেলিফোন করব। ১ম টেলিফোন বাদলকে। বাদল চমকে উঠে চিৎকার করল, "কে? হিমুদা?" "হুম।" "কোত্থেকে টেলিফোন করছো?" "কোত্থেকে আবার?" "জেলখানা থেকে।" "জেলখানা থেকে টেলিফোন করতে দেয়?" "দেয় না, তবে আমাকে দিয়েছে। জেলার সাহেব ব্যবস্থা করে দিয়েছেন।" "তা তো দেবেনই। তুমি চাইলে কে না বলবে? তোমার কতদিনের জেল হয়েছে?" ৬ মাস। "সে কি? বাবা যে বললে ১ বছর?" ১ বছরই হয়েছিল। ভালো ব্যবহারের জন্য মাফ পেয়েছি। "তাহলে তোমার সঙ্গে আর মাত্র ৩ মাস পর দেখা হবে।" "হ্যাঁ।" "আমার দারুণ লাগছে। গায়ে কাঁটা দিচ্ছে। তুই আমার একটা কাজ করে দে বাদল। একজন লোককে খুঁজে বের করে দে। তার নাম মোরশেদ।" "কোথায় খুঁজবো?" কোথায় যে সে আছে বলা মুশকিল। তবে আমার মনে হয় ১৩২ নম্বর খিলগাঁয় একতলা একটা বাড়ির সামনে সে গভীর রাতে একবার না একবার আসে। ওই বাড়ির সামনে ফাঁকা জায়গাটায় সে একটা আম গাছ দেখতে পায়। আসলে কোনো গাছ নেই, কিন্তু লোকটা দেখে। গাছটা দেখার জন্যেই সে প্রতি রাতে একবার সেখানে যাবে। আমার তাই ধারণা। বলো কি? ইন্টারেস্টিং ব্যাপার। জেল থেকে বের হয়ে তোকে সব গুছিয়ে বলবো। এখন তোর কাজ হচ্ছে ওই লোকটাকে বের করা এবং তাকে বলা সে যেন অবশ্যই ১১ তারিখ বেলা ৩টার আগে এয়ারপোর্টে বসে থাকে। কেন হিমুদা? একজন মহিলা ওই সময় দেশ ছেড়ে যাবেন। লোকটার সঙ্গে মহিলার দেখা হওয়া উচিত। বলতে পারবি না? অবশ্যই পারবো। শুধু যে পারবো তা না, আমি নিজেও এয়ারপোর্টে যাব। তোকে যেতে হবে না, তুই শুধু খবরটা দে। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। মোরশেদ সাহেবকে আমি নিজেও খুঁজে বের করতে পারতাম, কিন্তু আমার অন্য কাজ আছে। আমাকে যেতে হবে ইয়াদের সন্ধানে। মিতুর সঙ্গে দেখা করতে হবে। ইয়াদদের বাড়িতে সবসময় আলোয় ঝলমল করে। সন্ধ্যার পর থেকে এরা বোধহয় সবকটা বাতি জ্বালিয়ে রাখে। আজ ওদের বাড়ি অন্ধকার। গেট থেকে গাড়ি বারান্দা পর্যন্ত রাস্তার দুপাশে বাতিগুলো পর্যন্ত নেভানো। শুধু বারান্দায় বাতি জ্বলছে। আমি গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, কেউ নেই নাকি? আপা আছেন। কুকুর দুটা কোথায়? টুটিফুটি? ওরা বান্দা আছে। ভয় নাই, যান। ভয় নেই বললেই ভয় বেশি লাগে। আমি ভয়ে ভয়ে এগোচ্ছি। বারান্দায় বেতের চেয়ারে নিতুকে বসে থাকতে দেখলাম। আজ তার গায়ে সাদা রঙের শাড়ি। সাদা শাড়িতে নীল ফুলের সুতার কাজ। গায়ের চাদরটাও সাদা। সাদা রং মেয়েদের এত মানায়, আজ প্রথম জানলাম। নিতু আমাকে দেখে উঠে এলো। সহজ গলায় বলল, আসুন। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এখানে বসবেন না ভেতরে যাবেন? বারান্দায় ভালো। হ্যাঁ, বারান্দায় ভালো। আপনি কি লক্ষ্য করেছেন বেশিরভাগ সময় আমি বারান্দায় বসে থাকি? আমি লক্ষ্য করেছি। আপনার তাড়া নেই তো? আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি চা দিতে বলি। টুটিফুটিকে খাবার দিয়ে আসি। আমি খাবার না দিলে ওরা কিছু খায় না। নিতু উঠে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেবেছিলাম নিতুকে খুব আপসেট দেখব। সেরকম মনে হচ্ছে না। আপসেট যদি হয়েও থাকে নিজেকে সামলে নিয়েছে। আমি লক্ষ্য করেছি ছোটখাটো ব্যাপারে যারা অস্থির হয়, বড় ব্যাপারগুলিতে তারা মোটামুটি ঠিক। ঘরে তৈরি সমোচা এবং পট ভর্তি চা। ট্রে নিতু নিজেই নিয়ে এসেছে। এই কাজ সে কখনোই করে না। খাবার আনার অন্য লোক আছে। সমুচাগুলি এইমাত্র ভাজা হয়েছে। খান, ভালো লাগবে। সঙ্গে টক দেব? না। টুটিফুটিকে খাবার দেওয়া হয়েছে? দেয়া হয়েছে। ওরাও কি সমুচা খাচ্ছে? না, ওরা সেদ্ধ মাংস খাচ্ছে। হলুদ দিয়ে সেদ্ধ করা মাংস। দিনে ওরা একবারই খায়। আমি সমুচা খেতে খেতে বললাম, বিলেতি কুকুর একবার খায়, কিন্তু দেশিগুলি সারাক্ষণ খায়। কিছু পেলেই খেয়ে ফেলে। ট্রেনিং দেওয়া হয় না বলে সারাদিন খায়। ট্রেনিং দিলে ওরা একবেলা খেত। চা ঢেলে দেব? দিন। নিতু চা ঢেলে কাপে গিয়ে দিল। আমি লক্ষ্য করলাম সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে নিতু কানে মুক্তোর দুল পড়েছে। মিষ্টি হয়েছে? হয়েছে। নিতু চেয়ারে সোজা হয়ে বসলো।
বড় নিঃশ্বাস নিল। মনে হচ্ছে সে এখন কঠিন কিছু কথা বলবে। আপনি গিয়েছিলেন ইয়াদের কাছে? জি। তাকে বলেছিলেন পাগলামি বন্ধ করে ঘরে ফিরে আসতে? না, আমিও তাই ভেবেছিলাম। আপনি তাকে দেখে মজা পেয়েছেন। একজনকে শুধু কথায় ভুলিয়ে বিক্রিদের সঙ্গে ভিড়িয়ে দেয়া সহজ কাজ না, কঠিন কাজ। সবাই পারে না, আপনি পারেন। নিতু হাই তুলতে তুলতে বলল। আমি ওকে কিছু বলিনি, কারণ বলার প্রয়োজন দেখিনি। কেন প্রয়োজন দেখেননি? ও ফিরে আসবে। ওর প্রতি আপনার ভালোবাসা প্রবল। সেই ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা ওর নেই। বড় বড় কথা বলে আমাকে ফোলাতে চাচ্ছেন? না, যা সত্যি তাই বললাম। যা সত্যি তা আপনি কাউকে বলেন না, কারণ সত্যটা কি তা আপনি নিজেও জানেন না। আপনি বিভ্রম তৈরি করতে পারেন বলেই বিভ্রমের কথা বলেন। আমি খুব বিনীতভাবে আপনাকে একটা চিঠি লিখেছিলাম। আশা করেছিলাম আপনি আসবেন, আসেননি। ইয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাও আমার কারণে যাননি। ইয়াদকে আপনি কানে মন্ত্র দিয়েছেন। তাকে বলেছেন যে দুজন লোক তার পেছনে লাগানো, যে জন্যে সে ভোর রাতে সবার চোখে ধুলা দিয়ে পালিয়ে যায়। আমি কি ঠিক বলছি না? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি বললাম, একটা সিগারেট কি খেতে পারি? নিতু নরম গলায় বলল, অবশ্যই খেতে পারেন। আপনার বন্ধু গাঁজা খেয়ে মাঠে পড়েছিল, আপনি সিগারেট খাবেন না কেন? তবে ভাববেন না আপনাকে আমি সহজে ছেড়ে দেব। আপনাকে আমি শাস্তি দেব। কি শাস্তি? আপনি তো ভবিষ্যৎ বলে বেড়ান, কাজে আপনি নিজেই অনুমান করুন, দেখি আপনার অনুমান ঠিক হয় কিনা। অনুমান করতে পারছি না। চা খাবেন আরেক কাপ? পটে চা আছে। না, আর খাবো না। আমি এখন উঠব। আর আপনি দুশ্চিন্তা করবেন না, ইয়াদ চলে আসবে। সান্ত্বনার জন্য ধন্যবাদ। মিতু হাসল, কিন্তু তার চোখ অসুস্থ মানুষের চোখের মতো ঝকঝক করছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। নিতু বলল, আপনাকে কি শাস্তি দেব তা না শুনেই চলে যাচ্ছেন যে? অনুমান করতে পারছেন না? না। একটু চেষ্টা করুন, চেষ্টা করলেই পারবেন। পারছি না। আচ্ছা যান। নিতু উঠে দাঁড়ালো। আমি গেটের দিকে এগোচ্ছি এবং ভয় পাচ্ছি। অকারণ তীব্র ভয়। মনে হচ্ছে শরীর ভারী হয়ে এসেছে। ঠিকমতো পা ফেলতে পারছি না। গেটের প্রায় কাছাকাছি চলে যাবার পর বুঝতে পারলাম নিতু কি শাস্তি দিতে যাচ্ছে। একবার ইচ্ছা করলো চেঁচিয়ে বলি, না নিতু, না। তার সময় পাওয়া গেল না। টুটি ফুটি উল্কার মতো ছুটে এলো। মাটিতে পড়ে যাবার আগে এক ঝলক দেখলাম বারান্দায় আঙ্গুল উঁচিয়ে নিতু দাঁড়িয়ে আছে। ধবধবে সাদা পোশাকে তাকে দেখাচ্ছে দেবী প্রতিমার মতো। নিতু হিস হিস করে বলল, কিল হিম, কিল হিম। আমি বাস করছি অন্ধকারে এবং আলোয়, চেতন এবং অবচেতন জগতের মাঝামাঝি, টুয়াইলাইট জোন। আমার চারপাশের জগৎ অস্পষ্ট। আমি কি বেঁচে আছি? আমাকে ঘিরে অনেক লোকের ভিড়। এটা কি কোনো হাসপাতাল? আমার কোনো ক্ষুধাবোধ নেই, কিন্তু প্রবল তৃষ্ণা। পানি বলে চিৎকার করতে ইচ্ছা করছে, চিৎকার করতে পারছি না। স্বপ্ন ও সত্য একাকার হয়ে গেছে। বাস্তব এবং কল্পনা পাশাপাশি হাত ধরাধরি করে এগুচ্ছে। আমি এদের আলাদা করতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। মোটা গম্ভীর স্বরে একজন কেউ বলছেন, ইমু সাহেব, ইমু সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জবাব দেবার দরকার নেই, জবাব দেবার চেষ্টা করবেন না, শুধু আঙ্গুল নাড়ানোর চেষ্টা করুন। আমি আপনার ডাক্তার। আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে পায়ের আঙুল নাড়ানোর চেষ্টা করুন। আমি প্রাণপণে পায়ের আঙুল নাড়াতে চেষ্টা করছি। পারি কি পারি না বুঝতে পারি না। মোটা গলার ডাক্তার সাহেবের কথাও শুনতে পাই না। আশেপাশে সব অস্পষ্ট হয়ে আসে। তখন গভীর কোনো নৈঃশব্দ থেকে আমার বাবার গলা শুনতে পাই। খোকা, খোকা, আমার কথা শুনতে পাচ্ছিস? শুনতে পেলে আঙুল ফাঙুল নাড়াতে হবে না, মনে মনে বল শুনতে পাচ্ছি, তাহলে আমি বুঝবো। শুনতে পাচ্ছিস খোকা? পাচ্ছি। তুমি আমাকে খোকা ডাকছো কেন? তুমিই তো নাম দিলে হিমালয়। তোর মা খোকা ডাকতো, এজন্যই ডাকছি। শোন খোকা,
তোর অবস্থা তো কাহিল। টুটি-ফুটি তোর পেটের নাড়ি-ভুড়ি ছিঁড়ে ফেলেছে। আমি অবশ্যই খুব খুশি। তুমি খুশি? খুব খুশি। মহাপুরুষ হবার একটা ট্রেনিং বাকি ছিল। তীব্র শারীরিক যন্ত্রণার ট্রেনিং। সেটি হচ্ছে। আমি কি মারা যাচ্ছি? বলা মুশকিল। 50-50 চান্স। এটাও ভালো হলো। 50-50 চান্সে দীর্ঘদিন থাকার দরকার আছে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। বাবা, তুমি কি সত্যি আমার সঙ্গে কথা বলছো? না এসব আমার মনের কল্পনা? এটাও বলা মুশকিল। 50-50 চান্স। 50% সম্ভাবনা পুরোটাই তোর অসুস্থ থাকার কল্পনা। আবার 50% সম্ভাবনা আমি কথা বলছি তোর সঙ্গে। বেশিক্ষণ কথা বলতে পারবো না খোকা। ওরা তোকে মরফিন দিচ্ছে। তুই এখন ঘুমিয়ে পড়বি। আজ কি বার বাবা? কত তারিখ? জানি না। তোরও জানার দরকার নেই। আমি এবং তুই, আমরা দুজনেই এখন বাস করছি সময়হীন জগতেই। এই জগৎটা অদ্ভুত খোকা, ভারী অদ্ভুত। এই জগতে সময় বলে কিছু নেই, আলো নেই, কিছুই নেই। আমার তারিখ জানার খুব দরকার। 11 তারিখ এরশাদ চলে যাবে। মোর্শেদ সাহেবের এয়ারপোর্টে যাবার কথা। উনি কি গেছেন? এসা কি তার সঙ্গে ফিরে এসেছে? তুই কি চাস সে ফিরে আসুক? চাই। তাহলে ফিরে এসেছে। সময়হীন জগতের মজা হচ্ছে এই জগতের বাসিন্দারা যা চায় তাই হয়। সমস্যা হচ্ছে এই জগতের কেউ কিছু চায় না। হিমু সাহেব, হিমু সাহেব, আমি আপনার ডাক্তার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে পায়ের আঙুল নাড়ান। গুড, ভেরি গুড। দেখি, এবার হাতের আঙুল নাড়ান। কষ্ট হলেও চেষ্টা করুন। আপনি পারবেন। আপনি অবশ্যই পারবেন। ভেঙে পড়লে চলবে না। আপনাকে মনে জোর রাখতে হবে, সাহস রাখতে হবে। একসময় আমার জ্ঞান ফেরে। ডাক্তার চোখের বাঁধন খুলে দেন। আমি অবাক হয়ে চারপাশের অসহ্য সুন্দর পৃথিবীকে দেখি। ফিনাইলের গন্ধ ভরা হাসপাতালের ঘরটাকে ইন্দ্রপুরীর মতো লাগে। মায়াময় একটি মুখ এগিয়ে আসে আমার দিকেই। ছোট মামা, আমাকে চিনতে পারছেন? আমি মোর্শেদ। চিনতে পারছেন? পারছি। ঈশা কোথায়? ও বারান্দায় আছে। ভেতরে আসতে লজ্জা পাচ্ছে। ওকে কি ডাকবো? না, ডাকার দরকার নেই। আপনি কথা বলবেন না ছোট মামা। আপনার কথা বলা নিষেধ। আমি কথা বলি না। চোখ বন্ধ করে ফেলি। আবারও তলিয়ে যায় গভীর ঘুমে। ঘুমের ভেতরই একটা বিশাল আম গাছ দেখতে পাই। সেই গাছের পাতায় ফোঁটা ফোঁটা জ্যোৎস্না বৃষ্টির মতো ঝরে পড়ছে। হাত ধরাধরি করে দুজন হাঁটছে গাছের নিচে। মানব ও মানবী। কারা এরা? কি এদের পরিচয়? দুজনকেই খুব পরিচিত মনে হয়। অনেক দূর থেকে চাপা হাসির শব্দ ভেসে আসে। আমি চমকে উঠে বলি, কে আপনি? কে? ভারী গম্ভীর গলায় উত্তর আসে, আমি কেউ না। আই অ্যাম নোবডি। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস হিমু। আজ ছিল তৃতীয় এবং শেষ পর্ব। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস এবং ছোট গল্প আপলোড করে থাকি। গল্পগুলো শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালামু আলাইকুম।